ছাত্রদের মধ্যে এক ধরনের আপনারা মক টেস্টের কথা বললেন, মক ঝগড়া হতো এবং তাদের মধ্যে বিভিন্ন রকম শ্লীল এবং অশ্লীল কথাবার্তা বিনিময় হতো সেই সময়। তার মধ্যে দুটো শ্লীল কথা মনে আছে আমার এখনো। মেডিকেল কলেজের হলগুলো থেকে চিৎকার করে বলা হতো, এই মিস্ত্রিরা। তো আমাদেরকে সবাই মিস্ত্রি ডাকতো সেই সময়। আর নজরুল ইসলাম হল থেকে বলতো, উত্তরে জবাব দিত, এই কবিরাজরা। তো এখন মনে হয় দুটোই তো খুব সঠিক কথা ছিল। মনে হতো যেন দুদলকে গালাগালি করছে, কিন্তু বিষয়টা তো সঠিক। কারণ ইঞ্জিনিয়াররা তো আদতে মিস্ত্রি, তো ইঞ্জিনিয়াররা। আর কবিরাজদের কাজ হতো দলের বিরুদ্ধে। তো কাজেই বুয়েট আর ঢাকা মেডিকেল কলেজের যে লড়াই, এটা খুব পুরনো লড়াই। এখন আজকের তরুণরা এই লড়াই করে কিনা আমি জানি না, হয়তো করে, হয়তো করে না। তবে বিষয়টা কিন্তু খুব নির্দোষ লড়াই। আবার দেখা যেত বাতি চলে এলেই এক হল থেকে আলাদা হলে ছেলেরা গিয়ে তারা খাওয়া দাওয়া করতো একসাথে। পুরো বিষয়টাই খুব নির্দোষ তামাশা ছিল। সেই তামাশার সম্পর্কের কথা মনে পড়ে যাচ্ছে আমার এই কি বলবো প্রবীণ বয়সে, যখন প্রায় পৃথিবী থেকে যাওয়ার সময় চলে এসছে বোধ হয়। সেই সময় মনে হচ্ছে যখন আপনাদের মতো জীবন শুরু করেছিলাম সেই দিনগুলোর কথা। আসলে আপনাদের মতো তরুণদের সামনে আমরা যখন দাঁড়াই, আমরা যারা, আমি যে শব্দটা ব্যবহার করি, উই আর দ্য অ্যানশিয়েন্ট জেনারেশন, সেই একেবারে খুবই পুরনো প্রজাতি, যখন আপনাদের সামনে দাঁড়াই স্বাভাবিকভাবেই আমরা খুব নস্টালজিক হয়ে যাই, পুরনো দিনের কথা মনে পড়ে। তো আপনাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। এক ঝাঁক তরুণই বলবো, তরুণ ডাক্তাররা একটু আগে মঞ্চে ছিলেন, সবাই খুব মেধাবী, সুযোগ পেয়েছেন। আপনারা নিশ্চয়ই মানবতার সেবায় নিয়োজিত থাকবেন। তো তামাশার কথা বাদ দিয়ে এখন একটু দুটো সিরিয়াস বিষয় বলি। আমার বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদেরকে বোর করব না, আপনারা ভয় পাবেন না। সাংবাদিক শুনলে ভয় পাবেন যে বোধহয় দীর্ঘ বক্তৃতা দেবে। তো খুবই সংক্ষেপে বলবো। দুটো ঘটনার কথা বলবো। একটা বাংলাদেশের ঘটনা। আপনাদের সামনে এক অপার সম্ভাবনার সুযোগ দাঁড়িয়ে আছে আপনাদের সামনে। সেই সম্ভাবনাটা কি? আমরা যদি 5ই আগস্টে ফিরে যাই, গত বছর যখন ফ্যাসিবাদের পতন হলো, পতন হওয়ার পরে আমাদের চারপাশে যে হেজেমনিক ভারত যে দেশটা আছে, তারা আমাদেরকে মনে করলো দেবে। কেন? কারণ তাদের যে একজন এজেন্ট বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা 15 বছর দখল করে রেখেছিল, তাদেরকে আপনার তরুণ সমাজ, আপনাদের ভাই বোনেরাই তাদেরকে এক মহান বিপ্লবের মাধ্যমে তাকে উৎখাত করেছে। সেই জন্য সাজা দিতে চাইল। সাজাটা কি? বাংলাদেশের জনগণকে আর তারা চিকিৎসা করবে না, এরকম একটা ঘোষণা ভারতীয় ডাক্তাররা দিয়ে দিল যে বাংলাদেশের লোকজনকে আর চিকিৎসা করা হবে না, এবং ভারত ভিসা দেয়া বন্ধ করে দিল। এখানেই আপনাদের কাজটা আসছে। আমি মনে করি আপনাদের মতো তরুণেরা, আপনারা যখন ডাক্তার হবেন, বাংলাদেশ চিকিৎসা বিদ্যায় এতটাই ডেভেলপড হয়ে যাবে যে আমাদের ভারতে যেতে হবে না, ভারত আমাদের দেশে আসবে। আমি সেই স্বপ্ন দেখি, আমি সেই বাংলাদেশের স্বপ্ন দেখি যখন আমরা চিন্তা করব যে বাংলাদেশের ভারতীয় নাগরিকদের আমরা চিকিৎসা দেব কি দেব না, সেই চিন্তা আমরা করব। আমরা সেই দিনের স্বপ্ন দেখি। তবে আমি বলে দেই, বাংলাদেশের মানুষ অনেক মহৎ। তারা কোনোদিনও কোনো অসুস্থ মানুষকে চিকিৎসা দিতে অস্বীকার করবে না, এই বিশ্বাস আমার আছে। আমরা অতটা নিচে কোনোদিনও নামতে পারবো না যে আমরা অসুস্থ মানুষকে বলবো যে আমরা অসুস্থ মানুষদের চিকিৎসা দেব না। সেই জন্যে আপনাদের পেশাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যদিও ইঞ্জিনিয়ার, কিন্তু আমি বলছি মহত্বের বিচারে আপনাদের পেশা অনেক উপরে। ইঞ্জিনিয়াররা আমার উপরে রাগ করতে পারে, ইঞ্জিনিয়াররা বলতে পারে আপনি আমাদের সাথে বেইমানি
ডাক্তারদের যারা মানবতার সেবা করে তাদেরকে অবশ্যই আমি আমাদের থেকে এগিয়ে রাখছি যে আপনারা বাংলাদেশের মানুষের জন্য এবং বিশ্বের জন্য একটা এক্সাম্পল তৈরি করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। যেমন করে জুলাই বিপ্লব সারা পৃথিবীর বুকে বাংলাদেশের মানচিত্র নতুন করে উজ্জ্বল করেছে, সেরকম আপনারাও মেডিকেল প্রফেশনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন সেই প্রত্যাশা আমি করি। দ্বিতীয় আলোচনা ফিলিস্তিন নিয়ে। মনটা খারাপ হয়ে যায়। একটু আগে কিছু ছেলেরা গান গাইল ফিলিস্তিন নিয়ে এবং আমরা চিত্র দেখলাম। কোন মুসলমান, শুধু মুসলমান কেন, কোন মানুষই বোধহয় এই চিত্র দেখে স্থির থাকতে পারে না যদি তার মধ্যে কোন রকম মানবতা থাকে। তাহলে এই চিত্র দেখে স্থির থাকা সম্ভব না। এবং বাংলাদেশের জনগণ যে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের কাছে পাশে আছে সেটা আমরা দুদিন আগে আমরা মার্চ ফর গাজাতে আমরা দেখাতে সক্ষম হয়েছি যে কি পরিমাণ বাংলাদেশের মানুষ সেদিন মাইলের পর মাইল হেঁটে তারা শুধুমাত্র সংহতি প্রকাশ করতে এসেছিলেন আমাদের ফিলিস্তিনের নিপীড়িত ভাই বোনদের প্রতি। একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই আপনাদেরকে যে আপনারা দেখুন জায়নিস্ট এবং বর্ণবাদী ইসরায়েল কি করছে ফিলিস্তিনে। তারা আক্রমণ চালাচ্ছে, তাদের আক্রমণের লক্ষ্যবস্তু হসপিটালগুলো। কেন তারা হসপিটালে আক্রমণ চালাচ্ছে? কারণ তারা আপনারা মনে রাখবেন পৃথিবীতে ওয়ার ক্রাইম সবগুলো গণহত্যা, ওয়ার ক্রাইম, খাদ্য ওয়ার ক্রাইম যেটা জায়নিস্ট ইসরায়েল করছে, কিন্তু ধ্বংস করা হচ্ছে ওয়ার ক্রাইমের মধ্যে নিকৃষ্ট ওয়ার ক্রাইম। এবং সেই ওয়ার ক্রাইম এবং সেখানে ডাক্তাররা জয় দিচ্ছে। হাসপাতালে যারা সিনিয়র ডাক্তার তারা শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলি আক্রমণের কাছে সিভিলিয়ানরা চলে গেছে, যারা যারা কি কিন্তু হসপিটাল ত্যাগ করে নাই। কেন করে নাই? কারণ তারা বলেছে আমার যে পেশা সেই পেশায় আমি নিহত হতে পারি কিন্তু আমি আমার দায়িত্ব থেকে বিচ্যুত হতে পারি না। ফিলিস্তিনের ডাক্তাররা দেখিয়েছে যে ডাক্তারই কত মহৎ পেশা। আমি অনুরোধ করব আপনাদেরকে, আপনারা ফিলিস্তিনের গাজার ডাক্তারদের মহৎ কর্ম থেকে আপনারা অনুপ্রেরণা লাভ করুন। তারা কিন্তু টাকার জন্য দিচ্ছে না, তারা তাদের ইমানের জন্য এই লড়াই করছে এবং তারা যে ডাক্তারের যে মহৎ পেশা সেই পেশার জন্য তারা এই কাজটা করছে। কিছুক্ষণ আগে ডক্টর কামরুল কোরআনের অনেক আয়াত দিয়ে আপনাদের বুঝিয়েছেন যে মানুষকে সেবা করা কত মহৎ কাজ, এটা তিনি বুঝিয়েছেন। কাজে আমি মনে করি যে মানুষের যন্ত্রণা লাঘব করার চেয়ে মহৎ কোনো কাজ হতে পারে না এবং মানুষের যন্ত্রণা লাঘব করার জন্য আপনারাই সর্বোত্তম ব্যক্তি যারা মানুষের যন্ত্রণা আপনারা লাঘব করতে পারেন। এবং আমি মনে করি আমরা যে ইবাদত করি এবং ইবাদতের মধ্যে যে রিচুয়াল গুলো আছে, নামাজ পড়া, হজ করা, যাকাত দেয়া, তার বাইরে ধর্ম পালন আমার কাছে মানুষের সেবা করা, সেটার সুযোগ আপনাদের মধ্যে আছে। এই জন্য আপনাদের প্রতি ধরনের জেলাসিও আছে যে আপনারা যে স্তরে মানব সেবার যে স্তরে পৌঁছাতে পারবেন সেই স্তরে পৌঁছানো আমার পক্ষে সম্ভব না, কারণ আমি ডাক্তার নই। কাজেই একজন বাংলাদেশের সিনিয়র নাগরিক হিসেবে আপনাদের আগামীর পথ চলায় আমার অভিনন্দন, আমার দোয়া রইল। আমি আশা করব আপনারা বিশ্বের সব এক একজন চিকিৎসা শাস্ত্র সেই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি।